মাঝ রাস্তায় বিদ্যুতের গাড়ি আটকে ঘিরে ফেলে রাজ। কয়েকজন লোক গাড়ির চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে পিস্তল তাক করে রইল। চারপাশটা ঘন অন্ধকারে ছেয়ে আছে। গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত হয়ে আছে সামনের দিকটা। গাড়িকে ঘিরে রাখা লোকগুলোর মাঝে এসে উপস্থিত হয় রাজ। মাথায় হুডির সাথে মুখে কালো কাপড় বাঁধা তার। এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিদ্যুতের গাড়ির দিকে। এটাই সেই বিদ্যুতের গাড়ি যেটা নাদিয়াকে মারার পর মেইন রোডে ক্রস করেছিল। আর এই গাড়ির মাঝেই সেই বিদ্যুৎ নামের মানুষটা, যার নাম পুরো শহরকে কাঁপিয়ে বেড়ায়। অথচ এই মানুষটা আজ এত সহজেই ধরা পড়বে তা হয়তো রাজের কল্পনার বাইরে ছিল। ভাবতেই গাড়ির কাছে গিয়ে দাঁড়ায় রাজ। দরজা খুলতে যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়ায় সে। গাড়িটা ছিল পুরোই ফাঁকা। একজন ড্রাইভার ব্যতীত গাড়িতে অন্য কারো অস্তিত্ব নেই। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার আগে সে রাজের দিকে চেয়ে বলে, বিদ্যুতের অস্তিত্ব তোমরা কখনোই খুঁজে পাবে না। বলেই ছোট একটা বোতল থেকে কিছু খেয়ে নিল। মুহূর্তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে মৃত্যু ঘটল ড্রাইভারের। দূর থেকে দূরবীন দিয়ে তাদের দিকে চেয়ে আছে বিদ্যুৎ। মুখ ঢেকে রাখা রাজকে দেখে নিজের মাঝে আওড়ায়, তুই সেই যে আমার বাড়ি অবধি পা রেখেছিলি, আর আজ যেখানেও তোর পরিচয় না জানা অবধি আমার শান্তি নেই। নাদিয়ার মৃত্যুর আগে বিপদের খবর পৌঁছে দিয়েছিল, তাই পথে ফাঁদ থাকতে পারে তা আগেই অনুমান করেছিল বিদ্যুৎ। তাই মাঝপথেই গাড়ি ও রাস্তা দুটোই পরিবর্তন করে ফেলেছে। সাথে বিভ্রান্ত করার জন্য এই রাস্তায় খালি গাড়ি প্রেরণ করেছে। সেখানে আর দেরি করলো না বিদ্যুৎ। দূরবীনটা তার পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের হাতে দিয়ে গাড়িতে গিয়ে বসলো, কারণ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে বের হতে হবে। গাড়িতে কারো অস্তিত্ব না থাকায় অনেকটাই হতাশ হলো রাজ। সাথে দেখতে পায় সিটে একটা কাগজ পড়ে আছে। বুঝতে বাকি নেই বিদ্যুৎই রেখে গেছে এই বার্তা। কাগজটা হাতে তুলে নেয় রাজ, যেখানে 2 লাইনের একটা লেখা ছিল, আজ অবধি শিকার করতে বেরিয়ে কখনো শিকারে পরিণত হয়নি, কারণ সতর্কতা আমার রক্তে মিশে আছে। ক্রোধে কাগজটা হাতে তালুতে কষলে নিল রাজ। মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে 2 চোখ বুঝে নিল সে। শান্ত স্বরে নিজের মাঝে বিড়বিড় করে বলে, তুমি আমাকে এখনো চিনতে পারোনি বিদ্যুৎ। আমি সেই শিকারী যে তার শিকারকে না পাওয়া অবধি দমে যায় না। পোস্টমর্টমের শেষে পরদিন বিকেলের শুরুতে নাদিয়ার লাশ নিয়ে আসা হয় বাড়িতে। ঘড়ির কাঁটায় তখন 3:30টা। নাদিয়ার লাশের পাশে বসে আছে তার 6 বছরের মেয়ে নাফিজা। অথচ গতকাল রাতেও সে কেক নিয়ে মায়ের অপেক্ষায় বসেছিল। মা বাসায় ফিরলে একসাথে কেক কেটে তার 6ষ্ঠ জন্মদিন পালন করবে বলে। মা বাসায় ফিরল ঠিকই, কিন্তু লাশ হয়ে। মায়ের সাথে কাটা হলো না কেক। মায়ের দেহ ক্ষতবিক্ষত হলেও সেই কেকটা এখনো অক্ষতই রয়ে গেছে। সাদা কাপড়ে ঢেকে রাখা মায়ের পাশে বসে আছে নাফিজা। আম্মি আম্মি বলে কয়েকবার ডাকলেও সাড়া মিলল না মায়ের। অতঃপর উঠে গিয়ে 2 পাউন্ডের কেকটা এনে মায়ের মাথার পাশে রাখলো। পুনরায় ডেকে বলে ওঠে, আম্মি উঠবে না? দেখো আমরা এখনো কেক কাটিনি। বাবাও তোমার জন্য বসে আছে। আমরা কেক কাটবো, আম্মি উঠো না। 2 হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ফিরে রইল রুশান। হয়তো এই বাচ্চাকে বোঝানোর ক্ষমতা নেই তার আম্মি আর কখনোই ফিরে আসবে না। এটা তাকে কে বোঝাবে? খুব বেশি সময় মিলল না আর। লাশকে দাফন করতে হবে। চোখের অশ্রু মুছে নাফিজার পাশে এসে দাঁড়ায় তার বাবা। হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল সে। এমন পরিস্থিতিতে তারও যেন ঠায় দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। তবুও বাবা হিসেবে নিজেকে যথেষ্ট শক্ত রেখেছেন তিনি। কয়েকজন লোক এসে নাদিয়ার লাশ খাটিয়ায় রেখে কাঁধে তুলে নিল, যার গন্তব্য এখন এক নির্জন কবরস্থান। মাকে নিয়ে যেতে দেখে নাফিজা বলে ওঠে, আম্মিকে কোথায় নিয়ে যাচ্ছে তারা? আম্মিকে আমার থেকে নিয়ে যাচ্ছে? আমি কিভাবে থাকবো আম্মিকে ছাড়া? আমিও যাব, আমাকেও নিয়ে যাও আম্মির সাথে। কারো মুখে কোনো কথা নেই। সবাইকে নিশ্চুপ দেখে নাফিজা পুনরায় চিৎকার করে ডেকে ওঠে, আম্মি তোমার সাথে আমাকেও নিয়ে যাও। নাদিয়া জানাজা শেষে একেবারে মাগরিবের নামাজ শেষ করে বাসায় ফিরে রাজ। আজ বাসায় ফরিদা আন্টি ছাড়া আর কেউ নেই। নিবিড় তুষার সে একদিন আগে বেরিয়েছে, এখনো ফেরার খবর নেই। বাইরে থেকে ফিরে সোফায় বসে আছে রাজ। হালকা শীতল ভাবটা যেন ফরিদা আন্টির গরম চায়ে কাটিয়ে উঠেছে খানিকটা। সাথে রুশানের ব্যাপারে আলোচনা হচ্ছে দুজনের মাঝে। কিছু সময় পার হতেই কলিং বেল বেজে ওঠে। রাজ গিয়ে দরজা খুলতে দেখে তুষার ও নিবিড় ফিরে এসেছে। তাদের দেখে ফরিদা আন্টিও এগিয়ে আসে খবর জানতে। নিবিড়ের চেহারায় খানিকটা হতাশার ছাপ। কাঁধ থেকে ব্যাগ হাতে নিয়ে নীরবে ভেতরে প্রবেশ করে সে। রাজ ও ফরিদা আন্টি দুজনেই তুষারের দিকে তাকালো। দুজনের প্রশ্নসূচক দৃষ্টিতে তুষার খানিকটা মাথা নাড়িয়ে বলে, যা হওয়ার ছিল তাই হয়েছে। যেই মেয়ে ধোকা দিয়ে চলে যায় তাকে কি চাইলেও খুঁজে পাওয়া সম্ভব? আচমকায় হাতের ব্যাগটা সোফার উপর ছুঁড়ে মারে নিবিড়। চেঁচিয়ে বলে ওঠে, তোকে এক কথা আর কতবার বলবো, নীলা আমায় ধোকা দেয়নি। বিপরীতে তুষার তাকে বোঝানোর মতো করে বলে, তাহলে কি হয়েছিল শুনি? সে কি শিশু পথে হারিয়ে গেছে? নিবিড় দুদিকে মাথা নাড়িয়ে বলে, জানি না আমি, নিশ্চয়ই পেছনে কোনো রহস্য আছে যা খুঁজে বের করবো আমি, কিন্তু তার আগে আমার নীলাকে খুঁজে বের করতে হবে। পাশ থেকে তুষার পুনরায় বলে, আচ্ছা শোন, যদি নীলা তোকে ধোকা না দিয়ে থাকে, যদি এর পেছনে কারো হাত থাকে, তাহলে গোটা পৃথিবীকে তাদের ওপর আছড়ে ফেলবো আমরা। পাশ থেকে দুইজনকে থামায় ফরিদা আন্টি। শান্ত হয়ে সোফায় বসতে বলে নিবিড়কে। নিবিড় পুনরায় বলে, আমি কিভাবে শান্ত থাকবো আন্টি? অতীতের এত কিছুর মাঝে আমি শুধু একটা মেয়েকেই সত্যিকারের ভালোবেসেছি, আর সেই মেয়েটাই হুট করে হারিয়ে গেল আমার জীবন থেকে। এতক্ষণ চুপ থাকলো। এবার পাশ থেকে রাজ খানিকটা কঠিন গলায় বলে ওঠে, নিবিড়
মুহূর্তে চুপ হয়ে গেল নিবিড়। নিজেকে শান্ত রেখে চুপচাপ রাজের দিকে তাকালো সে। রাজ শান্ত স্বরে নিবিড়ের দিকে চেয়ে বলে, তুষারের কথা ফেলে দেওয়ার মতো না, আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে নীলা কি সত্যিই তোমায় ধোকা দিয়েছে কিনা। তবুও চিন্তা করো না, নীলাকে অবশ্যই খুঁজে বের করবো আমরা। রাজের কথা শেষ হতেই নিবিড় খানিকটা করুণ দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, যদি অন্য কিছু হয়, যদি নীলার সাথে কিছু হয়ে থাকে। নিবিড়ের ঘাড়ে হাত রেখে তার চোখের দিকে দৃষ্টি রাখে রাজ। অতঃপর তুষারের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলে, তাহলে তুষার যেটা বলেছে আমরা সেটাই করব। রাতের বেলায় পরিবারের সাথে ডিনারে বসেছে আরোহী। চেহারায় অনেকটা ভয়ের ছাপ। গতকাল আটটা হুট করে গায়েব হয়ে যাওয়ার পর থেকেই পুরোটা সময় ভয়ে ভয়ে কাটছে তার। এই রহস্যময় আটটা কার হাতে গিয়ে পৌঁছেছে, সেই চিন্তায় যেন মস্তিষ্ক শূন্য হয়ে আসছে। চাচা ইব্রাহিম তালুকদারও সারাদিন খুবই স্বাভাবিক ছিলেন। দেখে মনে হয় আর্টের ব্যাপারে কিছু জানে না সে। সন্ধ্যায় আকাশ বাসায় ফেরার পর থেকে তাকেও খুবই স্বাভাবিক মনে হচ্ছে। কেউ কিছু জানে না, এটা কি করে সম্ভব? মাথায় কিছুই আসছে না আরোহীর। তালুকদার বাড়িতে ঘরের ভেতরেই 3 জন কাজের লোক রাখা হয়েছে। কাজের লোকগুলো খাবার স্নান করতে ব্যস্ত। টেবিলে স্বাভাবিকভাবে সবাই খাবার খেলেও আকাশের দৃষ্টি পড়ে আরোহীর দিকে। দেখে কিছুটা অন্যমনস্ক মনে হচ্ছে তাকে। আকাশ খানিকটা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি হয়েছে আরোহী, কোনো প্রবলেম? শরীর মৃদু কেঁপে উঠলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আরোহী। আকাশের দিকে চেয়ে বলে, না তো ভাইয়া, সামনে এক্সাম, তাই পড়ার বিষয়ে ভাবছিলাম। বিপরীতে আকাশ স্বাভাবিকভাবে বলে, এক্সাম নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই। এতে এক্সাম আরো ভালো হওয়া থাকলেও ভালো হবে না। এখন অযথা টেনশন না করে খাবার খেয়ে নে। আপাতত আর কথা না বাড়িয়েই খাওয়ায় মনোযোগী হলো আরোহী। খাবার সময় নিজের রুমে ফিরে আসে আরোহী। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসলো সে। দুশ্চিন্তা যেন ঝেঁকে বসেছে মাথায়। অগন্তুকের চোখের আট করা সেই ছবিটা এখন কোথায়? এটা স্পষ্ট যে আকাশের হাতে ছবিটা পৌঁছায়নি, নয়তো আকাশ মোটেও এতটা শান্ত থাকতো না। ভাবতে ভাবতেই বিছানা রেডি করার জন্য উঠে দাঁড়ায় আরোহী। বালিশটা সরাতেই যেন ভীষণ পরিমাণের অবাক হয় সে। মুহূর্তে কেঁপে ওঠে পুরো শরীর, কারণ অগন্তুকের সেই ছবিটা বালিশের নিচে পড়ে আছে, যেটা কাল আকাশের ভয়ে বেলকনি দিয়ে নিচে ফেলে দিয়েছিল। পরে তা আর খুঁজে পায়নি। এখন এই ছবিটা বালিশের নিচে কি করছে, কে রেখেছে এটা? কারণ এ বাড়ির সকলেই আকাশের অনুগত। পুরো তালুকদার বাড়ির একজন মানুষও এটা পেয়ে থাকলে তা আকাশের হাতে চলে যাওয়ার কথা। তাহলে এই ছবিটা এখানে রেখে গেল কে? ভাবতেই মস্তিষ্ক যেন আরো শূন্য হয়ে উঠেছে আরোহীর। আর্ট করা ছবিটা হাতে নিয়ে বসে আছে আরোহী। এই ছবিটা তার বালিশের নিচে আসলো কি করে, তা মাথায় আসছে না কিছুতেই। তাহলে কি এই বাড়িতে এমন কেউ আছে যে তার চাচা ইব্রাহিম তালুকদার ও আকাশকে উপেক্ষা করে তাকে সাহায্য করছে? কেউ দেখার আগেই অগন্তুকের ছবিটা সেখান থেকে সরিয়ে অতঃপর গোপনে বালিশের নিচে রেখে বড় ধরনের একটা ঝামেলা ও বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তাকে। যদি এমন কেউ থেকেই থাকে, তাহলে কে এই লোক? ভাবতেই এক রাশ দুশ্চিন্তা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল আরোহী। দুশ্চিন্তায় চোখ বুঝে নিল সে। অতঃপর অগন্তুকের ছবিটার দিকে এক পলক তাকায় সে। কে এই আগন্তুক, যে তাকে এতটা দুশ্চিন্তায় ফেলে গিয়েছে? একবারই তো এসেছিল, ঝড়ের মতো এসে ঝড়ের মতোই হারিয়ে গেল। তাহলে তাকে নিয়ে মাথা ভর্তি এত টেনশন বয়ে বেড়াচ্ছে কেন? যাওয়ার আগে বলে গিয়েছিল আবারও ফিরে আসবে। সত্যি আসবে তো? আসলেই কি আবার ঝড়ের মতনই হবে তার আগমন? আজ শুক্রবার সকালে ফরিদা আন্টির বাসায় ফিরে আসে রুশান। কিছুক্ষণ আগে বাইরে থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে রুমে এসে বসলো তুষার ও নিবিড়। রাজ সোফায় বসে বই পড়তে ব্যস্ত। এর মাঝে রুশানকে ব্যাগ হাতে প্রবেশ করতে দেখে অনেকটাই অবাক হলো তারা। কারণ বর্তমানে চাকরি সূত্রে সবার থেকে আলাদাই থাকছে রুশান। মাঝে মাঝে এখানে এসে বন্ধুদের সাথে কিছু সময় কাটিয়ে পুনরায় ফিরে যেতে হয় তাকে। আজ হঠাৎ ব্যাগ নিয়ে এসেছে এখানে, যা খানিকটা অবাক করেছে তাদের। কারণ জানতে চাইলে রুশান বলে, আজ থেকে তাদের সাথেই থাকবে সে, ঠিক আগের মতোই। তার কথা শেষ হওয়ার আগেই তুষার অবাক দৃষ্টিতে বলে ওঠে, আসলেই? রুশান মৃদু হেসে বলে, কারণ নতুন মিশন, সিভিলে থাকতে হবে আমাকে, তাই তোদের সবাইকে আবার জানাতে এসেছি। মুহূর্তেই উচ্ছ্বাসের মতো হেসে রুশানকে জড়িয়ে ধরে তুষার, সাথে নিবিড়ও। দুজনের দুহাতে জড়িয়ে এই আনন্দ উদযাপন করছে রুশান। আজ থেকে বই বন্ধ করে তাদের দিকে চেয়ে দুদিকে মাথা নাড়িয়ে মৃদু হাসলো রাজও। এর মাঝে পিঠা নিয়ে রুমে প্রবেশ করে ফরিদা আন্টি। সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার এই খুশিতে সবাই পিঠা নিয়ে মিষ্টি মুখ করে নে। বন্ধু মহলে খাবার প্রেমী হলো তুষার। খাবারের মাঝে সবার আগে যার হাতটা পড়ে সেটা তুষারেরই। এখন তার ব্যতিক্রম হলো না। ফরিদা আন্টি ট্রেটা রাখার আগেই একটা পিঠা হাতে নিয়ে মুখে নিয়ে নেয় তুষার। মুখে দ্বিগুণ হাসি ফুটিয়ে বলে, এই জন্য তোমাকে এত ভালোবাসি আন্টি। ফরিদা আন্টি পিঠাগুলো রেখে বলে, তার মানে শুধু খাওয়ার জন্যই আমাকে ভালোবাসিস? তুষার আমতা আমতা করে বলে, না মানে আন্টি, আমি এটা বলিনি। তোমাকে তো এমনিতেই খুব ভালোবাসি, খাবারের ব্যাপারটা এক্সট্রা আর কি। বিপরীতে ফরিদা আন্টি তুষারের মাথায় হাত বুলিয়ে বলে, হায় আল্লাহ, এই ছেলেটাকে একটু বুদ্ধি দান করো। অতঃপর সবার সাথে বসে ফরিদা আন্টিও। চেহারায় খানিকটা হাস্যোজ্জ্বল ভাব ধরে রেখে বলে, তাহলে মনে হচ্ছে তোদের বন্ধু মহলটা আগের মতোই হয়ে উঠবে, সাথে বাড়িটা আবারও হাসি খুশিতে ভরে উঠবে। পাশ থেকে নিবিড়ে বলে, হ্যাঁ আন্টি, সবকিছু কেমন মরা মরা হয়ে আছে খুব। সব বিষণ্ণতা কাটিয়ে তুলতে আবারও সবার একসাথে হওয়াটার বিকল্প নেই। সবার কথার মাঝে তুষার বলে, তোমাদের না বলে আমি একটা অকাম করে ফেলেছি।
পাশ থেকে রুশান পিঠা মুখে নিয়ে বলে, এটা আবার নতুন কি? তো কি সেই আকাম, বল দেখি, আমরাও শুনি। তুষার এবার সবার দিকে চেয়ে বলে, গ্রাম থেকে আমার এক বন্ধু আসছে ঢাকায়। ঢাকায় তার পরিচিত কেউ নেই। তাছাড়া এই বাড়িটাও কেমন যেন খালি খালি মনে হচ্ছে অনেকদিন ধরে। তাই আমি বলেছি এখানে চলে আসতে। আমি কি কোনো ভুল করেছি? পাশ থেকে রাজ তুষারের দিকে চেয়ে বলে, ছেলেটা কেমন, নাম কি? মোটামুটি ভালো, তার নাম সাকিব, তবে কিছুটা ফাজিল প্রকৃতির। এমনিতেও ছেলে খারাপ না। পাশ থেকে ফরিদা আন্টি বলে, ছেলে ভালো হলে ঠিক আছে, আসুক, সমস্যা নেই। তুষার বলে, ধন্যবাদ আন্টি। তুমি একটা কথা বলতে না, বাড়িটা মরা মরা হয়ে আছে। সাকিব আসুক, দেখবে এই বিষণ্ণতা শব্দটাই পাল্টে যাবে। তাই যেন হয়। বলেই উঠে দাঁড়ায় ফরিদা আন্টি। সবার উদ্দেশ্যে বলে, খাবার শেষ করে সবাই তৈরি হয়ে নে, আজ শুক্রবার, জুম্মায় যেতে হবে। বিকেলে আকাশের সাথে ব্যবসায়িক বিষয়ে আলোচনা করছে তার বাবা ইব্রাহিম তালুকদার। তার থেকে শহরের বিভিন্ন ব্যবসায়ী পাইকারি দরে খাদ্যদ্রব্য নিয়ে যায় ব্যবসার জন্য। তার দুই ছেলের মাঝে ছোট ছেলে আকাশকে নিয়ে গর্ববোধ হলেও বড় ছেলে আরাফকে নিয়ে এক রাশ দুঃখ ও আফসোস তার। কারণ আকাশ বাবার ব্যবসার সবকিছু সামলালেও সাধারণ মানুষদের কাছে তার অনেক খ্যাতিও। সহজ ভাষায় বলতে গেলে বুদ্ধিমত্তায় তাকে নিজের যোগ্য সন্তান মনে করে সে। আর বড় ছেলে আরাফ পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে। সারাদিন ঘরের মাঝে হুইল চেয়ারে বসে কাটিয়ে দিতে হয় তাকে। ইব্রাহিম তালুকদার ছেলের চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা খরচ করে অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তবুও একজন স্বাভাবিক মানুষ হয়ে উঠবে এই আশায় এখনও চিকিৎসা চলছে তার। পান চিবোতে চিবোতে পায়ের ওপর পা তুলে বসে আছে ইব্রাহিম তালুকদার। আকাশের ব্যবসা নিয়ে আলোচনার সাথে এর মাঝে হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় বড় জায়গাগুলো ঠেলতে ঠেলতে সেখানে উপস্থিত হয় তালুকদার বাড়ির বড় ছেলে আরাফ। অসহায় চাহনিতে আকাশের দিকে চেয়ে বলে, আকাশ, আমাকে একটু বসিয়ে দে তো। আকাশ চোখ মুখে খানিকটা বিরক্তিকর দৃষ্টিতে আরাফের দিকে চেয়ে বলে, এখানে তোর কাজ কি? এখন ব্যবসা নিয়ে আলোচনা করছি, পরে আসিস। বলেই পুনরায় কাজের কথায় মন দিল আকাশ। পাশ থেকে আরাফ পুনরায় অসহায় দৃষ্টিতে চেয়ে বলে, রুমে একা একা বসে থাকতে ভালো লাগছে না, প্লিজ তোদের সাথে একটু বসি এখানে, তোরা তোদের কাজ করবি, আমি কোনো সমস্যা করব না। এবার আকাশ অনেকটাই রেগে গিয়ে উঁচু গলায় ডেকে ওঠে, এই শুভ। ডাক শুনেই যেন ছুটে আসে শুভ নামে ছেলেটা। ইব্রাহিম তালুকদার ও আকাশের খুব অনুগত সে। এ বাড়িতে আসার পর অনেক দিন ধরে সেবা করে যাচ্ছে তাদের। শুভ আকাশের সামনে এসে দাঁড়াতেই আকাশ বিরক্তি মাখা দৃষ্টিতে আরাফের দিকে এক পলক তাকিয়ে বলে, এ পঙ্গুরে সরাতে এখান থেকে, রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রাখ। সম্মতিস্বরূপ মাথা ঝুঁকায় শুভ। হুইল চেয়ারের পেছন দিকে ঠেলে আরাফকে নিয়ে চলে গেল সেখান থেকে। পাশ থেকে ইব্রাহিম তালুকদার আকাশের দিকে চেয়ে বলে, সবসময় আরাফের প্রতি তোর এমন আচরণ করার শোভা পায় না আকাশ। হাজার হোক তোর বড় ভাই হয় সে। আরাফকে নিয়ে অন্য রুমে চলে গেল শুভ্র। রুমে তালা বন্ধ করে পুনরায় ফিরে আসে সে। রুমে চুপচাপ হুইল চেয়ারে বসে আছে আরাফ। নীরবে চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে চাইছে যেন। নিজের প্রতি খুব আফসোস হচ্ছে তার। কেন সে একজন অপূর্ণ মানুষ, যার কারণে নিজের ছোট ভাইয়ের কাছেই ন্যূনতম সম্মানটুকু পায় না সে। পঙ্গু হওয়াটা কি তার দোষ? ভাবতেই হাত দিয়ে অশ্রুসিক্ত চোখ মুছে নিল আরাফ। ড্রয়িং রুমে ফিরে আসে শুভ। কাঁধের গামছাটা হাতে নিয়ে টেবিল চেয়ারগুলো মুছতে ব্যস্ত সে। কারণ এই বাড়ির সবকিছু সবসময় ঝকঝকে রাখার কড়া নির্দেশ দিয়েছে আকাশ। আলোচনা থামিয়ে ইব্রাহিম তালুকদারের দিকে চেয়ে বলে, ছেলেটা আপনার কতটুকু বিশ্বস্ত? ইব্রাহিম তালুকদার পান চিবোতে চিবোতে বলে, ওর নাম শুভ, আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। একবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন রক্ষা করেছিল সে। তখন তার জন্যই প্রাণে বেঁচে গিয়েছিলাম। তারপর থেকে আমার সাথে রেখে দিয়েছি। এখন আমার জন্য জীবনও দিতে পারে সে। এতটাই বিশ্বস্ত। প্রতিটি লোকটা এক পলক শুভর দিকে চেয়ে নিশ্চুপ রইল। লোকটা চেহারা সন্দেহের ছাপ দেখে ইব্রাহিম তালুকদার খানিকটা হেসে শুভর দিকে চেয়ে বলে ওঠে, এদিকে আয় তো শুভ। গামছাটা গলায় ঝুলিয়ে ইব্রাহিম তালুকদারের পাশে এসে দাঁড়ালো শুভ। ইব্রাহিম তালুকদার পুনরায় বলে, পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দে তো। মুহূর্তেই শুভ মুখে হাসি রেখে ফ্লোরে বসে ইব্রাহিম তালুকদারের পা টিপতে ব্যস্ত হয়ে গেল। ইব্রাহিম তালুকদার এবার তাকে থামিয়ে তার সামনে একটা বাটি রাখলো। তাতে কিছু পানি ঢেলে শুভর দিকে চেয়ে বলে ওঠে, এই পানিগুলো রক্তে লাল করে দিত। সামনে ফলের মাঝে থাকা ছুরিটা হাতে তুলে নিল শুভ। নিজের বাম হাতের তালুতে চেপে ধরে টান দিতেই কেটে গেল হাতের তালুর কিছু অংশ। অতঃপর হাতটা বাটির ওপর রাখলে কয়েক ফোঁটা রক্ত টপ টপ করে আছড়ে পড়ে বাটির পানিতে। মুহূর্তেই রক্তে রঞ্জিত হয়ে গেল বাটির পানি। ইব্রাহিম তালুকদার খানিকটা মৃদু হেসে তার পিঠে হাত রেখে বলে, যা, হাতটা বেঁধে নে। শুভ চলে গেল সেখান থেকে। ইব্রাহিম তালুকদার এবার লোকটার দিকে চেয়ে বলে, শুভর মতো এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার বিশ্বস্ত এবং অনুগত। আমি একবার বললে তারা তার জীবনও হাসি মুখে দিতে পারে। খানিকটা দূরে এসে দাঁড়ায় শুভ। গলা থেকে গামছাটা নিয়ে কিছু অংশ ছিঁড়ে নিল সেখান থেকে। অতঃপর টুকরোটা নিজের হাতে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নিল হাতটা। পুনরায় টেবিল চেয়ার মুছতে ব্যস্ত হয়ে গেল সে। সেই সাথে ইব্রাহিম আকাশ ও লোকটার মাঝে হওয়া আলোচনার দিকে আর চোখে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। তখন মধ্যরাত। ঘড়ির কাঁটায় প্রায় একটা ছুঁই ছুঁই। মাঘ মাসের শীতে যেন থরথর করে কাঁপছে চারপাশের সব। শীতল আবহাওয়ায় যেন চারপাশের সবকিছু জমে যাওয়ার উপক্রম। অথচ এত শীতের মাঝেও রাস্তার রাত কাটাচ্ছে শত শত মানুষ। কাটাচ্ছে বললে ভুল হবে হয়তো, কাটাতে বাধ্য হয়েছে তারা। ঠিকানাহীন মানুষ, যাবেই বা কোথায়? রাস্তার পাশে তাদের জড়সড় হয়ে থাকাটা দেখলে মনে হয় শীতকে যেন জয় করে নিয়েছে তারা।
অথচ এটা কতই না কঠিন কাজ। এই শীতল পরিবেশে একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে রাজ, সাথে গাড়ি ভর্তি শীতের চাদর। নির্দিষ্ট জায়গায় এসে গাড়ি থামায় সে। গায়ে জ্যাকেটের সাথে মুখ ঢেকে রাখা তার, যেন নিজেকে সবার আড়াল করে রাখতে চেয়েছে সে। রাস্তার পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা পথ শিশুদের ও মানুষদের গায়ে একটা একটা চাদর মেলে দিয়ে গোপনে সেখান থেকে চলে যাচ্ছে রাজ। এক স্থানে সবাইকে দেওয়া শেষ হলে তারপর অন্য স্থানে খুব নীরবে করছে এই কাজ, যেন কারো ঘুমে সমস্যা না হয়। তবুও শেষ চাদরটা একটা বৃদ্ধ লোকের গায়ে জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যেতেই ঘুম ভেঙে গেল লোকটির। রাজকে পেছন থেকে ডাক দিতে এই লোকটার সামনে এসে বসে পড়ে রাজ। ইশারায় বলে জোরে কথা না বলতে, এতে পাশের লোকদের ঘুম ভেঙে যাবে। রাজের মুখ ঢেকে রাখায় তাকে চেনার উপায় নেই। বৃদ্ধ লোকটা চাদরটা গায়ে আরো ভালো করে জড়িয়ে নেয়, যেন এই ঠান্ডায় বাঁচার মতো কিছু খুঁজে পেয়েছে সে। অতঃপর কাঁপা গলায় আবেগপ্রবণভাবে রাজের দিকে চেয়ে বলে, কিছু মানুষ আমাদেরকে অল্প কিছু খাবার বা টাকা দিয়ে তা আবারও ভিডিও করে, তা আবার নেটে না কোথাও যেন আবার সবাইকে দেখায়। আর তুমি গোপনে সবসময় আমাদের সাহায্য করে আবার গোপনে চলে যাও। এর আগেও একদিন আমার ঘুম ভেঙে গিয়েছিল, তোমাকে দেখেছি আমি, কিন্তু ততক্ষণে তুমি চলে গিয়েছিলে, তাই সেদিন কথা বলতে পারিনি। তুমি কে বাবা, কোথায় থেকে এসেছো? ক্ষণিকটা মৃদু হেসে বৃদ্ধের কাঁধে হাত রাখে রাজ। অতঃপর শান্ত স্বরে বলে, আমি এক ক্ষণিকের মুসাফির চাচা, বান্দা হয়ে আল্লাহর পক্ষ হতে এসেছি। রাজ স্যার এর ক্লাস শুরু হয়েছে মিনিট 10 হলো। এক পলক সময়ের দিকে চেয়ে গাড়ি থেকে নেমেই ক্লাসরুমের উদ্দেশ্যে চলল আরোহী। এই প্রথমবার ক্লাসে আসতে লেট হলো তার। ইদানিং নানা দুশ্চিন্তায় সময় জ্ঞান হারাতে বসেছে যেন। ক্লাসরুম এর সামনে এসে দাঁড়ালো সে। দেখে রাজ স্বাভাবিকভাবে ক্লাস নিতে ব্যস্ত। পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে আরোহী। অতঃপর রাজের দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, মাইয়া কামিন স্যার। ক্লাস কয়েক সেকেন্ডের জন্য স্থগিত রেখে আরোহীর দিকে তাকায় রাজ। হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, ক্লাস শুরু হয় কয়টায়? আরোহী স্বাভাবিকভাবে উত্তর দিল, স্যার 9টায়। রাজ ক্ষণিকটা ধমকের স্বরে বলে, শাট আপ। তুমি কয়টায় ক্লাসে এসেছো এটা জিজ্ঞেস করছি আমি। রাজের ধমকে আরোহী মৃদু কেঁপে উঠলেও ভীতু গলায় ভুল ধরিয়ে দেওয়ার মতো করে বলে, না স্যার, আপনি জিজ্ঞেস করেছিলেন ক্লাস শুরু হয় কয়টায়। এবার ক্ষণিকটা রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকায় রাজ। সাথে আরোহীর বোকামিতে একসাথে হেসে ওঠে সব স্টুডেন্ট। রাজ তাদের দিকে তাকাতেই চুপ হয়ে যায় সবাই। আশেপাশে এক পলক তাকিয়ে পরিস্থিতি প্রখর করে নেয় আরোহী। এরপর ক্ষণিকটা ভীত দৃষ্টিতে রাজের দিকে চেয়ে ফের বলে ওঠে, সরি স্যার। কিছু বলল না রাজ, নিজের সিটে গিয়ে বসতে বলল আরোহীকে। অনেকটা মাথা ঝুঁকিয়ে নিজের সিটে গিয়ে বসলো আরোহী। ব্যাগ রেখে স্বাভাবিক হয়ে বসতে রাজ বলে ওঠে, অ্যাসাইনমেন্ট বের করো। আচমকায় রাজের এমন কথায় ক্ষণিকটা চমকে ওঠে আরোহী। ভুল কিছু শুনেছে এমন ভাব নিয়ে রাজের দিকে চেয়ে বলে, জি স্যার, বলেছি অ্যাসাইনমেন্ট বের করতে। রাজের সামনে অনেকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, বলতে গেলে প্রায় সবাই। হয়তো স্যার বৃহস্পতিবারে দিয়েছে এগুলো, অথচ বৃহস্পতিবারে সে কলেজেই আসেনি। ফলস্বরূপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। স্টুডেন্ট লাইফে এটা কমন বিষয় হলো এতগুলো স্টুডেন্টের মাঝে দাঁড়িয়ে থাকাটা অনেকটা লজ্জাজনক। এখন এই পানিশমেন্ট কি অ্যাসাইনমেন্ট না আনার জন্য, নাকি শুরুতে রাজের সাথে রসিকতা করার জন্য, তা বুঝতে খানিকটা হিমশিম খেতে হচ্ছে তাকে। ব্যবসা সামগ্রী ও লোকজনদের কাজ দেখাশোনা করে সন্ধ্যায় বাসায় ফিরে আকাশ ও ইব্রাহিম তালুকদার আরোহী ও অবনী আজ নিজ হাতে চা বানিয়ে নিয়ে আসে তাদের জন্য। ভ্রু কুচকে তাদের দুজনের দিকে তাকায় আকাশ। ভালোই বুঝতে পারছে দুজনের কোনো উদ্দেশ্য আছে এর পেছনে। আকাশ ও ইব্রাহিম তালুকদার তৃপ্তি সহকারে চায়ের কাপে চুমুক দিল। আরোহী ও অবনী দুজন সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরোহী কাঁধ দিয়ে অবনীর কাঁধে হালকা ধাক্কা দিয়ে কিছু একটা বোঝালো। আকাশ তা লক্ষ্য করে বলে ওঠে, কিছু বলবি? এবার অবনী ক্ষণিকটা সাহসিকতা নিয়ে নিচু স্বরে বলে ওঠে, তোমাকেও বাবাকে কিছু বলার ছিল। ইব্রাহিম মাহমুদ গম্ভীর গলায় বলে, বল বাবা। ভাবছি আমিও আরোহী দুজন কোচিং সেন্টারে ভর্তি হব। ইব্রাহিম মাহমুদ কিছু বলতে যাবে তার আগে পাশ থেকে আকাশ বলে, কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার কি? স্যারকে বললে সে এসে বাসায় পড়াবে। ভাইয়ের কথায় অবনী বলে, ওই স্যার বাসায় এসে পড়ায় না ভাইয়া। আকাশ খানিকটা ভ্রু কুচকা বলে, নাম কি সেই স্যারের, কোথায় থাকে? অবনী ফের বলে, স্যারের নাম রাজ, আমাদের কলেজের টিচার। ক্লাস ও কোচিং সব মিলিয়ে বাসায় এসে পড়ানোর সময় থাকে না তার। তাছাড়া রাজ স্যার খুব ভালো পড়ায়, আরোহীদের ক্লাসও নেয়, তাই তার কোচিংয়ে পড়তে চাইছি আমরা। কিছুক্ষণ নিশ্চুপ রইল আকাশ। আরোহী পাশে দাঁড়িয়ে চোখ বুঝে নিল চুপচাপ। মনে মনে দোয়া করছে যেন রাজ স্যারের কোচিংয়ে পড়ার অনুমতি দেওয়া হয় তাদের। পাশ থেকে আকাশ অবনীর দিকে চেয়ে বলে, কিন্তু তোর ও আরোহী দুজনের গ্রুপ তো আলাদা। অবনী ফের বলে, তার কোচিংয়ে আরও দুজন শিক্ষক আছে, ওরা আইসিটি ও ইংলিশ পড়ায়। আমার ক্লাসমেটদের কাছে শুনেছি তারাও খুব ভালো টিচার। আকাশ খানিকটা সময় নিয়ে বাবার দিকে এক পলক চেয়ে অতঃপর অনুমতি দিল তাদের। এবার যেন হাসি ফুটে ওঠে দুজনের মুখেই। রুমে ফিরে সেই প্রাণ খুলে একটা শ্বাস নেয় অবনী। আরোহীর দিকে চেয়ে বলে, তোর জন্য আরেকটু হলে বাবা ও ভাইয়ের সামনে দম বন্ধ হয়ে যেত আমার। ভাগ্যিস ভাইয়া বেশি কিছু জিজ্ঞেস করেনি। আচ্ছা একটা কথা বলতো, এত কোচিং সেন্টার থাকতে আমাদেরকে কেন ওখানেই পড়তে হবে? আরোহী বিছানায় বসে দু হাতে বিছানায় ভর দিয়ে বলে, ওটা কাছেই আছে, আমাদের কিছু ক্লাসমেটরা ওখানে পড়ে, আর সবচেয়ে বড় কথা ওখানে স্যারও ভালো। এই ব্যাপারে আর কিছু বলল না অবনী। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, আমি ভাবতেও পারিনি কলেজ ছাড়া ভাইয়া আমাদের বাইরে কোথাও পড়ার অনুমতি দিবে। যাই হোক, কাল স্যারের সাথে কথা বলবি।
পরদিন ছুটি শেষে অবনীকে নিয়ে কলেজ মাঠে বসে আছে আরোহী। রাজ স্যারের সাথে কোচিংয়ের বিষয়ে কথা বলতে হবে। কিছু সময় অপেক্ষা করতেই অফিস কক্ষ থেকে বেরিয়ে আসে রাজ। পার্কিং করে রাখা বাইকটার দিকে এগিয়ে যাচ্ছে। রাজকে দেখে কোলের ওপর বসিয়ে রাখা ব্যাগটা কাঁধে সেট করে নিল আরোহী। অতঃপর মুখে হাসি ধরে রেখে অবনীকে নিয়ে দ্রুত পায়ে রাজের সামনে গিয়ে দাঁড়িয়ে ভদ্র হয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার। রাজ বাইকে বসে হেলমেট হাতে নিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কথা ছিল। আরোহীর মাঝে বাচ্চা সুলভ চঞ্চলতার ভাব, চেহারায় হাস্যোজ্জ্বলতার ছাপ, ফর্সা মায়াবী চেহারায় কৃষ্ণচূড়া ফুলের ন্যায় খানিকটা লালচে ঠোঁটের সাথে এই হাস্যোজ্জ্বল দৃষ্টি যেন কে কাউকে ঘায়েল করার অদ্ভুত ক্ষমতা রাখে। তবুও তার এই মায়াবী দৃষ্টি যেন খুব একটা প্রভাব ফেলেনি রাজের মাঝে। স্বাভাবিক গলায় আরোহীর দিকে চেয়ে বলে, বলো, আমি শুনছি। অনুমতি পেয়ে আরোহী খানিকটা অস্থিরতা নিয়ে বলে, স্যার, আমরা দুজন আপনার কোচিংয়ে ভর্তি হতে যাচ্ছি। রাজ আবার স্বাভাবিক কণ্ঠে বলে, সে তো ভালো কথা, কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে। আচ্ছা স্যার। কথা শেষ হতেই হেলমেট পরে নিয়ে বাইকে দিয়ে বেরিয়ে গেল রাজ। আরোহী বুকে হাত দিয়ে একটা শ্বাস দিল। কোনো এক অজানা ভয়ে যেন নিঃশ্বাস আটকে ছিল এতক্ষণ। হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসতে চাইছিল ধুকধুক শব্দে। রাজের কোচিংয়ে আজ প্রথম দিন আরোহীর। নিজের মতো করে ক্লাস নিচ্ছে রাজ। যেন সবাইকে চমৎকারভাবে বোঝানোর অদ্ভুত ক্ষমতা রপ্ত করেছে সে। খানিকটা মুগ্ধ দৃষ্টিতে গালে হাত দিয়ে রাজের দিকে চেয়ে আছে আরোহী। আবার রাজের দৃষ্টিতে ধরা পড়ার ভয়ে নিজের দৃষ্টি সরিয়ে নেয় মুহূর্তেই। এর মাঝেই কয়েকটা বাইক এসে দাঁড়ালো কোচিংয়ের সামনে। একটা কালো বাইকে সবার সামনে আকাশ, তার পেছনে আরো 4টা বাইকে 7-8টা ছেলে। বাইক থেকে নেমে এক পলক ক্লাসরুমের দিকে তাকায় আকাশ। সানগ্লাসটা খুলে টি শার্টে আটকে দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। রাজের দিকে চেয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলো ভদ্র ছেলের ন্যায়। অনুমতি পেয়ে পাশের ছেলেগুলোকে বাইরে থাকতে বলে ভেতরে প্রবেশ করে আকাশ। ভেতরে প্রবেশ করতে স্টুডেন্ট ছেলেগুলো আকাশ ভাই বলে উঠে দাঁড়াতেই আকাশ হাতের ইশারায় বুঝতে বলে তাদের। রাজনৈতিক খাতিরে প্রায় সব ছেলের কাছে সে আকাশ ভাই নামে পরিচিত। অর্ধেক মেয়ে হা করে চেয়ে আছে আকাশের দিকে, যেন এমন সুদর্শন যুবক প্রথমবার তাদের চোখে ধরা দিয়েছে। আকাশকে প্রথমবার দেখেছে এমন 2-1টা মেয়ে তার দিকে চেয়ে নিজেদের মাঝে বিড়বিড় করে বলে, বইন, এটা কি ছেলে নাকি পরীদের রাজ্য থেকে নেমে আসা কোনো এক রাজপুত্র? পরীদের রাজ্যে কি কোনো ছেলে থাকে? থাকুক আর না থাকুক, আকাশের জন্ম সেই রাজ্যেই হওয়া উচিত ছিল, কারণ তেমন সুদর্শন যুবক সে। এলাকায় অনেক মানুষ আকাশের পরিচয় দেওয়ার সময় বলে, আরে আকাশ নামের ওই সুন্দর ছেলেটা। তারা কি আর জানে এই সৌন্দর্যটার আড়ালেও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নৃশংসতা ঘেরা রূপ। একজন ভদ্রলোকের ন্যায় সালাম দিয়ে হাসি মুখে রাজের সাথে হাত মেলায় আকাশ। আরোহী ও অবনীকে রাজের কাছে ভালোভাবে পরিচয় করিয়ে দিতেই এখানে এসেছে সে, যেন রাজ পড়াশোনায় তাদের দুজনের ওপর বিশেষভাবে নজর রাখে। এই নিয়ে রাজ ও আকাশের মাঝে এটা দ্বিতীয় সাক্ষাৎ। আরোহী এক দৃষ্টিতে চেয়ে আছে আকাশ ও রাজের দিকে। কে জানে, হয়তো এক সময় তাকে ঘিরেই তাদের দুজনের মাঝে তৈরি হতে চলেছে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা। সন্ধ্যার পর চা হাতে রাজদের কাছে আসে ফরিদা আন্টি। রাজ, নিবিড় ও তুষার বসে আছে রুমে। সবার হাতে চা তুলে দিয়ে একপাশে তিনিও বসলেন। তুষারের দিকে চেয়ে বলে, তোর গ্রামের বন্ধু সাকিব না কি যেন নাম, তার না আজ আসার কথা ছিল? তুষার চায়ের কাপে চুমুক দিয়ে বলে, সে তো সন্ধ্যার আগে এসে পৌঁছে যাওয়ার কথা ছিল। বুঝতে পারছি না কি হয়েছে। ফোন দিচ্ছি, ফোনও বন্ধ রেখেছে। কোনো সমস্যা হয়নি তো? তুষার খানিকটা ভেবে বলে, বুঝতে পারছি না। আমি কাউন্টার থেকে নিয়ে আসার কথা বললে সাকিব বলেছিল তোর কষ্ট করতে হবে না, ঠিকানা বললেই আমি চলে যেতে পারবো। বলেই উঠে দাঁড়ায় তুষার। আর যাই হোক, একটু খোঁজ নিয়ে দেখতে হবে। এদিকে একটা মেয়েকে ঠিকানা খুঁজে দেওয়ার অনুরোধ করছে সাকিব, কারণ এর আগে কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা চিনতে পারেনি। বিপরীতে রাজ স্যারের বাসা চিনতে অসুবিধা হলো না মেয়েটার। তবে সমস্যাটা হলো ইদানিং কিছু খারাপ চক্র বের হয়েছে, যারা ঠিকানা হারিয়ে ফেলার নাম করে অতঃপর অপহরণ করে নিয়ে যাচ্ছে। তাই মেয়েটা সাকিবকে ঠিকানায় পৌঁছে দেওয়ার অসম্মতি জানালে সাকিব তাকে অনুরোধ করতে থাকে। এর মাঝেই একটা গাড়ি এসে থামে সেখানে। ক্যাবের সাথে মাস্ক পরা রুশান ও তার সাথে সিভিলে থাকা কিছু লোক তাদের সামনে দাঁড়িয়ে বিষয়টা জানতে চাইলে মেয়েটা বলে ওঠে, স্যার, আমি কোচিং শেষ করে বাসায় ফিরছিলাম, আর এই লোকটা অনেকক্ষণ ধরে আমার ডিস্টার্ব করে চলছে। রুশান মেয়েটার দিকে চেয়ে বলে, আপনার নাম কি? জি, আমার নাম সৃজনী। আচ্ছা, বাসায় যান আপনি, আমরা দেখছি তাকে। সৃজনী চলে গেল চুপচাপ, কিন্তু তার এমন কথায় যেন মাথায় হাত সাকিবের। নিজের মাঝে বিড়বিড় করে বলে, কাম সারছে। হেলথ চেয়ে ইফটিচিং মামলায় ফেসে গেলাম না তো? এখন তো একটা মায়েরও মাটিতে পড়বে না। আর যাই হোক, কোনোভাবে বাঁচার জন্য হলেও ভাবের ওপর থাকতে হবে আমাকে। তার ভাবনার জেদ ভাঙে রুশানের কথায়। কি ভাই, সমস্যা কি? সাকিব কিছুটা ভাব নিয়ে বলে, কোনো সমস্যা নেই তো ভাই, মেয়েদের ডিস্টার্ব করছেন কেন? সাকিব আবারও ভাব নিয়ে বলে, সেটা কি আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? কে আপনি? ভাই জানতো নিজের রাস্তা মাপন। রুশানের খানিকটা রাগ হলেও সাকিবের কাঁধে ব্যাগ দেখে নিজেকে শান্ত রেখে বলে, মনে হয় এদিকটায় নতুন এসেছেন। তো কে আপনি? কোথায় যাচ্ছেন? সাকিব পুনরায় বলে, যেখানেই যাই আপনার কি? আর আমি যেই হই, তবে সাধারণ কেউ না। আচ্ছা, তো কি করেন আপনি? ছাত্র রাজনীতি করি। জেলা পর্যায়ে আমার সাথে ঝামেলায় জড়াবেন তো আপনাদেরই বিপদ। আমি একটা ফোন দিলে কম করে 100টা বাইক এসে উপস্থিত হবে এখানে। রুশান এবার খানিকটা ভয় পাওয়ার ভাব করে বলে, বাবা, তো ভাই কোন পদে আছেন? সাকিব এবার অনেকটাই ভাব নিয়ে বলে, সাধারণ সম্পাদক।
নিজের হাসি দমিয়ে রেখে ওপর নিচে হালকা মাথা নাড়ে রুশান বিড়বিড় করে বলে, সাধারণ সম্পাদক। হ্যাঁ বলে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় সাকিবের গালে। এক থাপ্পড়ে মাটিতে লুটিয়ে পড়ে সাকিব। মাথাটা যেন ভনভন করে উঠছে মুহূর্তেই। কিছু বুঝে ওঠার আগে রুশান তার কলার চেপে ধরে টেনে তুলে বলে, দেখি এবার ফোন দে তোর 100 বাইক নিয়ে আসার দলকে। সাকিব উঁচু গলায় কিছু বলতে যাবে তার আগে রুশান বলে ওঠে, আমি কে সেটা জানিস? বলে একটা কার্ড ধরে সাকিবের সামনে। সাকিব এক পলক তাকিয়ে চুপ হয়ে গেল। এই দেখি অ্যাডিশনাল ডিআইজির কার্ড। এবার নিজের মাঝে বিড়বিড় করে আওড়ায়, ভাবটা কি ভুল মানুষের কাছে নিয়ে ফেললাম? ভাবতেই যেন নিজের গালে নিজে আরো কয়েকটা থাপ্পড় মারতে ইচ্ছে হলো সাকিবের। পরিস্থিতি ঘোলাটে করে ফেলছে সে। অতঃপর লোকজন আছে কিনা দেখার জন্য আশেপাশে এক নজর চোখ বুলিয়ে নেয় সে। কিছু একটা ভেবে আচমকায় বসে রুশানের পা জড়িয়ে ধরে বলে, ভুল হয়ে গেছে স্যার, আমি রাজনীতি ফাজনীতি কিছুই করি না, শুধু এখান থেকে বের হওয়ার জন্য একটু ভাব নিয়েছিলাম, ক্ষমা করে দেন স্যার, আর জীবনেও এমন ভুল করব না। সাকিবের জামার কাঁধের অংশ থেকে তাকে টেনে তোলে রুশান। তার সহকারী রুস্তমকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে ওঠাও। মুহূর্তে রুস্তম তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। অতঃপর রুশান বাইরে থেকে রুস্তমকে উদ্দেশ্য করে বলে, থানায় নিয়ে একটু ভালোভাবে আদর যত্ন করবে, কারণ খুব সম্মানিত লোক তিনি, সাধারণ সম্পাদক। সন্ধ্যার পর সাকিবকে খুঁজতে কাউন্টার অব্দি পৌঁছে গেল তুষার। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7:30। সাকিবের ফোনে কল দিলে দেখে নাম্বার বন্ধ। আজব, ছেলেটা গেল কোথায়? এর মাঝেই ফোন বেজে ওঠে তুষারের। দেখে একটা অচেনা নাম্বার থেকে কল। রিসিভ করতেই এক ভদ্রলোক সালাম দিয়ে বলে, তুষার বলছেন? তুষার সালাম দিয়ে বলে, জি বলছি। আপনার পরিচয়? আমি থানা থেকে বলছি, ওসি জাহিদ। হুট করে থানা থেকে কল আসায় খানিকটা অবাক হলো তুষার। নমনীয় গলায় বলে, জি স্যার বলুন। সাকিব নামে আপনার কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন স্যার, কি হয়েছে? সে এখন আমাদের কাছে। কেন স্যার, কি করেছে সে? সেটা থানায় আসলে জানতে পারবেন। আপনি কাইন্ডলি থানায় যোগাযোগ করুন। কিছুটা সময় অস্থিরতায় কাটায় তুষার। কি করবে ভেবে না পেয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় সে। আপাতত রাজদের এই বিষয়ে জানানো যাবে না। সাকিব কি না কি করেছে তা না জেনে খবর ভাইরাল করে দিলে পরে লজ্জায় পড়তে হবে তাকেই। 7:20-এর দিকে থানায় এসে পৌঁছায় তুষার। সাকিব পুলিশের লোকদের হুমকি দিয়েছিল। বিষয়টা জানতে পারে সে। যদিও এটা আহারমি কোনো অপরাধ না, তবুও সতর্ক করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে তাকে। সবটা জেনে রাজকে ফোন দিল তুষার। সবটা খুলে বললে রুশানকে এ বিষয়ে অবগত করে রাজ। অতঃপর রুশান অফিসে ফোন দিয়ে সাকিবকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। 7:40-এ সাকিবকে নিয়ে থানা থেকে বের হয় তুষার। মাথায় জোরে সোরে একটা চাটি মেরে বলে, শালা পুলিশের সাথে লাগতে গেলি কেন? সাকিব খানিকটা ব্যথা পাওয়ায় শব্দ করে বলে, আরে আমি কি করে জানবো ওরা পুলিশ ছিল? এক তো সিভিলে ছিল, তার উপর মাথায় ক্যাপ ও মুখে মাস্ক দিয়ে ঢাকা রেখেছিল। চেনার কোনো উপায় আছে? তবে ভাই, হালা অনেক বড় পদের মাল ছিল। তুষার খানিকটা ভ্রু কুচকে বলে, সেটা কেমন? আমি ওর কার্ড দেখেছি, অ্যাডিশনাল ডিআইজি ছিল। তুষারের মাথায় হুট করে আসে রুশানের নাম। দাঁড়িয়ে খানিকটা কৌতূহল নিয়ে বলে, তার নাম কি ছিল? সাকিব 2 সেকেন্ড ভেবে বলে, নামটা ঠিকভাবে খেয়াল করিনি। রাসেল ঠিক মনে পড়ছে না, তবে আর দিয়ে একটা নাম ছিল। তুষারের বুঝতে অসুবিধা হলো না সাকিব কার ফাঁদে পড়েছিল, কারণ প্রায় রুশান সিভিলে শহরের আশেপাশে টহল দেয়। বিষয়টা আন্দাজ করতেই চুপচাপ কয়েক পা এগিয়ে সাকিবের বাম গালের দিকে যেয়ে বলে, থাপ্পড় মনে হয় বুক চড়ে মেরেছিল তাই না? সাকিব হাত দিয়ে খানিকটা গাল ঘুষে বলে, ভাই একটা কথা রাখবি, তোর বন্ধুরা তো সবগুলো ঢাকাইয়া, মনে হয় স্মার্টও অনেক। থানায় ঘটে যাওয়া কাহিনীটা বলে তাদের সামনে আমার মান সম্মানটা খাইস না। তুষার কিছুটা হেসে বলে, বাসায় অলরেডি সবাই জানে আমি তোকে নিয়ে থানা থেকে ফিরছি। আমি যে থাপ্পড়টা খেয়েছি এটা কি জানে? না। তাহলে আর বেশি কিছু বলিস না, তারা জানতে চাইলে আমি ম্যানেজ করব সব। এই ব্যাপারে আর কথা বাড়ালো না তুষার। একটা সিএনজি দাঁড় করিয়ে উঠে পড়লো ওটাতে। সাকিব গাড়িতে উঠে বলে, তবে ভাই, মূল কাহিনী শুরু করেছিল এ মাইয়া, নাম সৃজনী। ওর কাছে আমি হেল্প চাইলাম, হারামজাদি আমাকে ইফ টিচার বানিয়ে চলে গেল। আরে বোন, তোর কাছে আমি হেল্প চেয়েছি, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো এটা তো বলিনি। তবে ভাই, ওরে যদি আর একবারের মতো খুঁজে পাই, ওর চুল টেনে ছিঁড়ে আমি বাতাসে উড়াবো। বাসায় পৌঁছাতে প্রায় 8টা পার হয়ে গেল। বাসায় ঢুকতেই তুষার ফরিদা আন্টিকে পরিচয় করিয়ে দিয়ে বলে, সালাম দিয়ে কুশল বিনিময় করলো সাকিব। মুখে হাসির রেখা টেনে বলে, আপনি সে বিখ্যাত ফরিদা আন্টি তাই না? অনেক শুনেছি আপনার কথা, বিশ্বাস করুন আন্টি, তুষারের মুখে আপনার কথা ও রান্নার প্রশংসা শুনতে শুনতে আমি আপনার ফ্যান হয়ে গেছি। খানিকটা হাসলো ফরিদা আন্টি। অতঃপর ভেতরে নিয়ে গেল সাকিবকে। রুমে এসে রাজের সাথে দেখা হয় তার। রাজকে অনেকটাই চুপচাপ দেখে কিছুটা নার্ভাস ফিল করে সাকিব। কিছুটা সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই। রাজ হাত মিলিয়ে নমনীয়ভাবে সালাম নিয়ে বলে, বসো। একপাশে বসলো সাকিব। এর মাঝে রুমে নিবিড়কে প্রবেশ করতে দেখে বলে, আরে নিবিড় ভাই, কেমন আছেন? চিনতে পেরেছেন আমায়? একবার তুষারের সাথে আমাদের গ্রামে গেলেন, তখন পরিচয় হয়েছিল, অনেক সময় কাটালাম। নিবিড় হালকা মাথা নেড়ে স্বাভাবিক স্বরে বলে, হ্যাঁ তোমার নাম শুনে চিনতে পেরেছি আমি। সাকিব এবার একটা হাসি দিয়ে বলে, তাহলে তো ভাই পরিচয়, আমরা পুরাতন মানুষ, আসুন একটু কোলাকুলি করি। রাত 10টার দিকে ফ্রেশ হয়ে একসাথে খাবার টেবিলে বসলো সবাই। কিছুক্ষণ আগে রুশানও ফিরেছে বাসায়। সাকিবকে চিনতে পারলেও এই ব্যাপারে কিছু বলেনি সে। তখন চেহারা আড়াল করে রাখায় রুশানকেও চিনতে পারেনি সাকিব। নতুন করে পরিচিত হলো তারা।
রাতের খাবার শেষে একসাথে বসে সকলে। উদ্দেশ্য সন্ধ্যায় সাকিবের সাথে ঘটে যাওয়া কাহিনীর বৃত্তান্ত শোনা। রুশানও উপস্থিত হলো তাদের মাঝে। সাকিবও ভালোভাবে বসলো সবকিছু বলার জন্য। পাশ থেকে তুষার নিজের মাঝে বিড়বিড় করে বলে, যার সাথে কাহিনী ঘটেছে সে তো তোর সামনেই, এটা তোকে কি করে বোঝায়? তার সামনে হিরো সাজার জন্য আজ অন্তত চাপা মারিস না, তাহলে মান ইজ্জত একটুও থাকবে না। নিজের মাঝে বিড়বিড় করলেও কিছু বলতে পারেনি সাকিবকে, কারণ রুশানের ছদ্মবেশী ব্যাপারে কাউকে কিছু বলাটা নিষিদ্ধ। সাকিব খানিকটা আরাম করে বসে পুরো কাহিনী বলতে শুরু করলো। আমি বাসা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজে চলছিলাম। এর মাঝেই একজন পুলিশ অফিসারের সাথে আমার দেখা। প্রথমে আমার সাথে একটু গরম দেখিয়ে কথা বলছিল, পরে যখন আমি আমার পরিচয় দিলাম অমনি ব্যাটা বিরীতি আলাপ শুরু করেছে। আমার সাথে হাত মিলে বলে, আরে ভাই কি অবস্থা, এই সব হ্যান ত্যান আর কি। সাকিবের কথা এতটুকু শেষ হতেই রুশান খুব মনোযোগী শ্রোতার ন্যায় তার দিকে চেয়ে বলে, তোমার পরিচয় শুনেই পীড়িতের আলাপ শুরু করেছে? আচ্ছা তারপর কি হলো? সাকিব পুনরায় ভাব নিয়ে বলে, আরে ভাই করবেই তো, আমার অনেক রাজনৈতিক পাওয়ার আছে, অনেক বড় বড় রাজনীতিবিদদের সাথে মাঝে মাঝে একসাথে বসে নাস্তা করি। শুনুন ভাই, আমি আবার অহংকার করে বলছি না, যেটা সত্য সেটাই বলছি। আমার পরিচয় শোনার পর ওই অফিসার এর সাথে এক চাপ চা খাওয়ার আবদার করলো। এত পরিমাণে জোর করছিল, আমি তার আবদার না রেখে আর পারলাম না। তারপর কথা রাখতে তার সাথে থানায় চলে গেলাম চা খেতে। এই মুহূর্তে যেন প্রচুর হাসি পাচ্ছে রুশানের, তবুও নিজের হাসি দমিয়ে রেখে বলে, আচ্ছা তুমি কি তার চেহারা দেখেছিলে? সাকিব ফের ভাব নিয়ে বলে, আরে না ভাই, ভয়ে তিনি নিজের মুখ ঢেকে রেখেছিলেন। মুখ খোলা রাখলে তো আমি চিনে ফেলতাম, আর আমি রাজনৈতিক নেতা, অনেক বড় বড় লোকদের সাথে আমার পরিচয়। আমার সাথে শুরুতে ভাব নেওয়ার কারণে আমি যদি একটা ফোন দিতাম তাহলে তার চাকরিও চলে যেতে পারতো। এই ভয়ে সে নিজের চেহারা দেখানো দূরে থাক, নিজের নামটা অবধি হাত দিয়ে ঢেকে রেখেছিল। রুশান খানিকটা অবাক হওয়ার ভান করে বলে, ও মনে হয় তোমার পাওয়ারের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিল। একদম। পাশ থেকে রাজ এক পলক সাকিবের দিকে চেয়ে অতঃপর রুশানের দিকে তাকালো। রুশান সামান্য ইশারায় কিছু একটা বোঝালে রাজের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তেই বুঝে নিল পুরো ঘটনা। এবার রুশানের সাথে নিজেরও হাসি পেলে অনেক কষ্টে হাসি চেপে রাখলো রাজ। পাশ থেকে নিবিড় স্বাভাবিকভাবে বলে, তোমাকে চা খাওয়ার জন্য থানায় নিয়ে গেল? সাকিব আগের মতোই ভাব রেখে বলে, আরে ভাই স্পেশাল গেস্ট বলতেও একটা ব্যাপার আছে না, ওখানে নিয়ে তো কি এক কাণ্ড। চায়ের সাথে বিস্কিট, ছানাচুর, রসমালাই, দোকান থেকে সিঙ্গারা, সামোসা এসব এনে কি এক হুলস্থুল কাণ্ড। পরে আমি তুষারকে ফোন দিলাম, ভাই আমি এত কিছু একা খেতে পারছি না, তুইও থানায় আয়। এবার তুষার লজ্জায় চোখ মুখ বুঝে নিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলে, ভাই এবার থাম। সাকিব বলে ওঠে, আরে চুপ থাক, বলতে দে আমায়। তুষার এবার কপাল চাপড়ানোর মতো অবস্থায় পড়ে পুনরায় বলে, তুই খুব বেশি বলতেছিস, বুঝতেছিস না কেন? সাকিব পুনরায় বলে, শেষ তো। তারপর আমি আর তুই মিলে চা নাস্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতটুকুই তো ঘটেছে তাই না? রাজ এক হাত দিয়ে ঠোঁট চেপে নিয়ে মুচকি এসে অন্যদিকে ফিরে গেল, যেন এতক্ষণ খুব কষ্টে হাসি আটকে রেখেছিল সে। পাশ থেকে রুশানও হাসি দমিয়ে রাখতে না পেরে উঠে গেল। অতঃপর সাকিবের দিকে চেয়ে বলে, নেক্সট টাইম ওই অফিসারের সাথে দেখা হলে তার চেহারাটাও একটু ভালো করে দেখে নিও। সাকিবের এখনো সেই একই রকম ভাব ধরে রেখে রুশানের দিকে চেয়ে বলে, আচ্ছা ভাই সমস্যা নেই, নেক্সট টাইম দেখা হলে সোজা বাসায় নিয়ে এসে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব।